রাত 10টা। ডাইনিং টেবিলে খেতে বসেছে হাবিব খন্দকার, সারাফ, মেহের ও ইয়াসমিন খন্দকার। মর্জিনা খালা সকলের খাবার পরিবেশন করে দিচ্ছে। খেতে খেতে সারাফ ইয়াসমিন খন্দকারের উদ্দেশ্যে বলে, আম্মু, জাহিদ ছেলেটাকে না করে দেবে মেহেরকে পড়াতে আসতে। ইয়াসমিন খন্দকার সারাফের কথা শুনে ভুরু কুঁচকে ফেলে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? খেতে খেতে সারাফ ধীরে সুস্থে জবাব দেয়, কিছু হয়নি, কিন্তু হয়ে যেতে পারে। ছেলেটাকে আমার একদমই সুবিধার মনে হয় না। তুমি অন্য কোনো টিচার দেখো। আর হ্যাঁ, অবশ্যই মেয়ে টিচার দেখবে। সারাফের কথা শুনে খাওয়া থামিয়ে হাবিব খন্দকার জিজ্ঞেস করেন, জাহিদ ছেলেটা যথেষ্ট ভদ্র ও সভ্য, তুমি এই কথা বলছো কেন? মেহেরের দিকে তাকিয়ে বলে, মেহের, জাহিদ তোর সাথে খারাপ কিছু করেছে কি? বড় বাবার কথা শুনে থতমত খেয়ে যায় মেহের। প্লেট থেকে মাথা তুলে ধীরে বলে, না বড় বাবা, এমন কিছু তো করেনি। মেহেরের কথা শুনে হাবিব খন্দকার ছেলের উদ্দেশ্যে বলে, তাহলে সারাফ, তুমি এই কথা বলছো কেন? আব্বু, কোনো ছেলে টিচার বাড়িতে এসে পড়াক, এটা আমি চাই না। প্লিজ, তুমি কিছু বলিও না। দরকার হলে প্রাইভেট পড়তে হবে না, অনলাইনে অনেক কোর্স আছে, মেহেরকে একটাতে ভর্তি করিয়ে দেওয়া যাবে। মেহেরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি মেহের, তোর কোনো আপত্তি আছে কি আমার এই সিদ্ধান্তে? সারাফের এই রকম দৃষ্টি দেখে ঘাবড়ে যায় মেহের। হালকা করে মাথা নাড়ায়, যার অর্থ তার কোনো আপত্তি নেই। মেহেরের থেকে হ্যাঁ বোধক উত্তর পেয়ে মুচকি হাসে সারাফ। বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, মেহেরের উত্তর পেয়ে গিয়েছি, আশা করছি তোমরা আর কিছু বলবে না এই বিষয়ে। ইয়াসমিন খন্দকার সারাফের কথার প্রেক্ষিতে জবাব দেয়, তোদের যেটা ভালো মনে হয় সেটাই কর। আমি আমরা আর কি বলবো? খাওয়ার মাঝে আর কোনো কথা হয় না। সবাই নিজেদের মতো করে খেয়ে ওপরে উঠে চলে যায়। কালকে অফিসে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, যার কারণে আজকে প্রচুর ব্যস্ত সারাফ। রুমে এসেই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। মেহের চুপচাপ খাটে বসে রয়েছে, তার ঘুম আসছে না। বসে বসে সারাফের কর্মকাণ্ড দেখছে। একটানা ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখ ব্যথা করছে সারাফের। কড়া করে এক কাপ ব্ল্যাক কফি খেতে পারলে ভালো লাগতো। মেহেরকে বলা যেত, কিন্তু এই মুহূর্তে এত কষ্ট করে তার জন্য কফি বানিয়ে আনা মেহেরের জন্য কষ্টকর হয়ে যাবে। তার উপরে সিঁড়ি বেয়ে ওঠা নামা করা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। মেহের জেগেই রয়েছে। এখন রাত 12টা বাজছে। মেহেরের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করে, মেহের, চা কফি খাবি? সারাফের প্রশ্নে থতমত খেয়ে যায় মেহের। হঠাৎ কি হলো সারাফ ভাইয়ের? তাকে চা কফি খাবে নাকি জিজ্ঞেস করছে। নিজের রাজ্যের চিন্তা সাইডে রেখে ধীমি স্বরে বলে, না, আমি এখন কিছু খাবো না। আপনি হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? আসলে আমি কিচেনে যাব, অনেক মাথা ব্যথা করছে, এক কাপ কফি খেলে আরাম লাগবে। যেহেতু আমি কিচেনে কফি বানাতে যাচ্ছি, তাই জিজ্ঞেস করছিলাম তুই কিছু খাবি নাকি, তাহলে তোর জন্য বানিয়ে আনতাম। সারাফের কথা শুনে তড়িঘড়ি করে খাট থেকে নেমে পড়ে মেহের। সারাফ ভাইয়ের মাথা ব্যথা করছে, উনি নিজে কেন কফি বানিয়ে আনবে? উনি তো কফি বানাতে পারে না। হাত যদি পুড়িয়ে ফেলে। মেহেরকে খাট থেকে নামতে দেখে সারাফ ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, তোর আবার কি হলো, খাট থেকে নেমে পড়লি কেন? আপনি বসুন সারাফ ভাই, আমি আপনাকে কফি বানিয়ে এনে দিচ্ছি। সারাফ ধমকে মেহেরকে বলে, তোকে বলেছি আমাকে কফি বানিয়ে এনে দে। যেভাবে নেমেছিস ঠিক সেভাবেই উঠে খাটে বসে থাক। এত চঞ্চলতা ভালো না, বেশি লাফালাফি করলে একটা অঘটন ঘটে যেতে পারে। আর এই সময়ে তোর আগুনের কাছে না যাওয়াই ভালো, বাচ্চার ক্ষতি হতে পারে। আমার কফি আমি বানিয়ে আনতে পারবো, বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে যায় সারাফ। সারাফের ব্যবহার মেহেরকে আশ্চর্য করছে। আচ্ছা, সারাফ ভাই তাকে নিয়ে এত চিন্তা কেন করছে? বাচ্চার জন্য? বাচ্চাকে আপন করে নিতে পেরেছে, আর তাকে আপন করে নিতে পারেনি। তাকে একটু ভালোবাসলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? সারাফ ভাই কি কখনো জানবে যে তার এত খারাপ ব্যবহার অবহেলার পরেও মেহের ওনার একটু ভালোবাসা ও যত্ন পেতে চায়?
সারাফ কফি বানিয়ে নিচেই কফি খেয়ে চলে এসেছে। মেহেরকে একইভাবে খাটের ওপরে বসে থাকতে দেখে বলে, কিরে, এখনো ঘুমোসনি কেন? জানিস না বেশি রাত জাগা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? ঘুমা জলদি। কাঁথা টেনে শুয়ে পড়ে মেহের। লাইটটা অফ করে সারাফ ও মেহের পাশে শুয়ে পড়ে। পেটের উপরে ভারী কিছু অনুভব করায়। ঘুমের ঘোরে নড়ে চড়ে ওঠে মেহের। মেহেরের নড়াচড়ায় ঘুম ভেঙে যায় সারাফের। মেহেরের দিকে তাকিয়ে দেখে তার এক হাত মেহেরের পেটের ওপরে। আঁতকে উঠে হাতটা সরিয়ে সারাফ। ইস, মেহের দেখে ফেললে খুব লজ্জায় পড়তে হবে হয়তো। ঘুরে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল ৮টা বেজে গিয়েছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে পড়ে। ছুটে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। পানির কল কল শব্দ। ঘুম থেকে জেগে ওঠে মেহের। ধীরে ধীরে উঠে বসে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসছে সারাফ। মেহেরকে উঠে পড়তে দেখে বলে, মেহের, উঠে পড়েছিস? হ্যাঁ। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি নিচে যাচ্ছি। মর্জিনা খালাকে দিয়ে তোর খাবারটা ওপরে পাঠিয়ে দিচ্ছি। না না, খাবার ওপরে পাঠাতে হবে না, আমি নিচে গিয়ে খেয়ে নিব। এত সিঁড়ি বেয়ে ওঠানামা করা তোর জন্য ঠিক হবে না। আপনি এত চিন্তা করবেন না, আমি সাবধানে ওঠানামা করব। আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়েই আসছি। তোর জন্য চিন্তা করতে আমার বয়েই গেছে। আমি আমার অনাগত বাবুর কথা ভাবছি, এই জন্য এই কথাগুলো বলছি। সে যাই হোক, আমি গেলাম বলেই নিচে চলে যায়। সকালে নাস্তা করে সারাফ অফিসে চলে যায়। হাবিব খন্দকার একটু অসুস্থ অনুভব করায় আজকে অফিসে যায়নি। দুপুর থেকে মেহেরের মনটা খারাপ হয়ে আছে। কোনো কিছুই ভালো লাগছে না। মনটা কেমন ডাকছে। খারাপ কিছু হতে চলেছে ভেবে মনটা অস্থির হয়ে রয়েছে। বিকালবেলায় ড্রয়িং রুমে বসে ইয়াসমিন খন্দকারের সাথে গল্প করছিল মেহের। হঠাৎই ইয়াসমিন খন্দকারের ফোনে কল আসায় কথায় বিঘ্ন ঘটে। আননোন নাম্বার থেকে কল আসছে। মেহেরকে চুপ থাকতে দেখে এ, কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অপার পাশ থেকে। এটা কি সারাফ ইয়াসির খন্দকারের বাসা? জি, এটা সারাফ ইয়াসির খন্দকারের বাসা। আপনি কি বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমি সিটি হসপিটাল থেকে বলছি। হাসপাতালের কথা শুনেই অন্তরাত্মা কেঁপে ওঠে ইয়াসমিন খন্দকারের। আতঙ্কগ্রস্ত হয়ে জিজ্ঞেস করে, জি, তা এখানে কি প্রয়োজন? আপনি সারাফ ইয়াসির খন্দকারের বাড়ির লোক তো? উনি একটা রোড অ্যাক্সিডেন্ট করে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি। আপনারা এই ঠিকানায় চলে আসুন। সারাফ অ্যাক্সিডেন্ট করেছে শুনে আঁতকে ওঠে ইয়াসমিন খন্দকার। চিৎকার করে কেঁদে ওঠে। ইয়াসমিন খন্দকারকে এইভাবে ফোনে হাতে নিয়ে কাঁদতে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় মেহের। ধীরে জিজ্ঞেস করে, কি হয়েছে বড় মা? তুমি কাঁদছো কেন? কান্নার তোপে ইয়াসমিন খন্দকার ঠিক করে কথা বলতে পারছে না। ভাঙা ভাঙা স্বরে বলে, মেহের রে, ও মেহের, আমার ছেলেরে কি হলো? আল্লাহ, আমার ছেলে না জানি কি অবস্থা। তোর বড় বাবাকে ডাক, আমি এক্ষুনি হাসপাতালে যাব। সারাফের কিছু হয়েছে বুঝতে পেরে আটকে ওঠে মেহের। চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে সারাফ ভাইয়ের? কে ফোন করেছিল? তুমি এরকম কেন করছো? কাঁদতে কাঁদতে ইয়াসমিন খন্দকার বলেন, জানি না কে ফোন করেছিল, শুধু বলেছে সারাফ রোড অ্যাক্সিডেন্ট করে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি। সারাফ অ্যাক্সিডেন্ট করেছে শুনে হৃদস্পন্দন থেমে গিয়েছে। এমন অনুভূতি হয় মেহেরের। মনে হচ্ছে বুকে কেউ ছুরি দিয়ে চালিয়ে দিয়েছে। ধপ করে সোফায় বসে পড়ে। মানুষটা যেমনই হোক, ওর স্বামী তো, সেই সাথে তার অনাগত সন্তানের বাবা। সেই মানুষটি অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। কথাটি ভাবতেই মেহেরের বুকে রক্তক্ষরণ হচ্ছে। মানুষটা হয়তো ওকে ভালোবাসেনি, কিন্তু সে তো মানুষটার এই ভালোবাসাগুলোকে ভালোবেসেছিল, মন দিয়ে বেসেছিল মানুষটার নামে। সেই মানুষটি আজকে অসুস্থ। কথাটি ভাবতেই মেহেরের দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু জল। নেত্রদয় ভিজে একাকার। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজ হতে
চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে রুম থেকে ছুটে ড্রয়িং রুমে আসেন হাবিব খন্দকার। হাবিব খন্দকারকে দেখেই কান্নার মাত্রা বেড়ে যায় ইয়াসমিন খন্দকারের। স্ত্রীকে এইভাবে কাঁদতে দেখে হতবাক হয়ে যায় হাবিব খন্দকার। কোনো বিপদ আপদ হয়েছে বুঝতে পেরেই চিন্তিত হন। চিন্তিত স্বরে জিজ্ঞেস করেন, কি হয়েছে ইয়াসমিন? এইভাবে কান্নাকাটি করছো কেন? সবকিছু ঠিক আছে তো? কান্নারত স্বরে ইয়াসমিন খন্দকার বলে ওঠেন, কিছুই ঠিক নেই সারাফের আব্বু। আমার সারাফ অ্যাক্সিডেন্ট করেছে। আপনি এক্ষুনি আমার এক্ষুনি আমার ঠিকানায় এই ঠিকানায় নিয়ে চলুন হাসপাতালে। আমার ছেলের না জানি কি অবস্থা। আল্লাহ! ছেলে অ্যাক্সিডেন্ট করেছে শুনে থম মেরে যায় হাবিব খন্দকার। চিন্তিত স্বরে তড়িৎ গতিতে বলে ওঠে, সারাপ কোন হাসপাতালে ভর্তি তুমি কিছু জানো? কাঁদতে কাঁদতে ইয়াসমিন খন্দকার জবাব দেয়, হ্যাঁ, সিটি হাসপাতালে। আচ্ছা তাহলে চলো। ইয়াসমিন খন্দকার আর হাবিব খন্দকারকে হাসপাতালে যেতে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় মেহের। ইয়াসমিন খন্দকারের মতো হয়তো সে চিৎকার করে কাঁদতে পারছে না, কিন্তু তার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। বোবা কান্নায় তার ভেতরটা ভেঙে আসছে। ভেঙে আ- ভাঙা ভাঙা গলায় বলে, বড় মা, বড় বাবা, আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে। হাবিব খন্দকার ধিমি স্বরে বলে, এই অবস্থায় তোর হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আর তোর বড় মা যাচ্ছি, তুই বাসায় থাক। বড় বাবার কথায় মন না চাইতেও মেহেরের মানুষটিকে একবার চোখের দেখা দেখতে পারলে শান্তি লাগতো। বড় বাবার কথার সাথে তাল মেলালো বড় মাও। কান্না থামিয়ে হালকা স্বরে বলে, তুই বরং বাসায় থাক মেহের, আর মর্জিনা আপাকে বলে যাচ্ছি তোর সাথে থাকতে। এত মানুষ হাসপাতালে গিয়ে কোনো কাজ নেই, তার উপরে তুই অসুস্থ। বড় বাবা আর বড় মায়ের কথায় পরিপ্রেক্ষিতে আর কিছুই বলতে পারে না মেহের। যাওয়ার ইচ্ছে থাকলেও ইচ্ছেটাকে ধামাচাপা দিয়ে তাদের কথা মেনে নেয়। উন্মাদের মতো ছুটে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ইয়াসমিন খন্দকার ও হাবিব খন্দকার। তারা চলে যেতেই চোখের পানি ছেড়ে দেয় মেহের। অশ্রু জলে টইটম্বুর হয়ে গিয়েছে নেত্রদ্বয়। চোখের জল ছেড়ে দিয়ে আর্তনাদ করে ওঠে, এত কিছুর পরেও কেন আল্লাহ এই মানুষটার জন্য আমার মন পড়ে? কেন তাকে ঘৃণা করতে পারি না? তার জন্য বুকটা এত কেন হাহাকার করে ওঠে? কেন, কেন, কেন? হাসপাতালের করিডোরে এই অস্থির হয়ে পায়চারি করছে হাবিব খন্দকার। পাশে ওয়েটিং সিটে বসে রয়েছে ক্রন্দনরত ইয়াসমিন খন্দকার। ডাক্তারের সাথে কথা হয়েছে? ডাক্তার বলেছে মাথায় চোট পেয়েছে, পায়ে গুরুতর জখম হয়েছে, হাঁটাচলা করতে অসুবিধা হবে, 3 মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। এই মুহূর্তে সারাপের চিকিৎসা চলছে। কেটে গিয়েছে খানিকটা মুহূর্ত। নার্স এসে জানিয়ে গিয়েছে সারাপ ইয়াসির খন্দকারের বাড়ির লোক কারা আছেন ওনার সাথে দেখা করতে পারেন। ওনার জ্ঞান এসেছে। জ্ঞান ফিরেছে শুনেই খুশির ঝিলিক ফুটে ওঠে ইয়াসমিন খন্দকারের মুখে। ছুটে যান চিকিৎসারত ছেলের রুমের উদ্দেশ্যে। মাথায় ব্যান্ডেজ জড়ানো, পায়ে ব্যান্ডেজ, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। ছেলের এই অবস্থা দেখেই ঝরঝর করে কেঁদে ওঠে ইয়াসমিন খন্দকার। মাকে কাঁদতে দেখে আলতো হাসে সারাফ। মায়ের হাত ধরে বলে, কি হয়েছে, এইভাবে কাঁদছো কেন? আমি কি মরে গিয়েছি নাকি? ছেলের কথা শুনে রেগে যায় ইয়াসমিন খন্দকার। পিঠে আলতো চাপড় মেরে বলে, একদম অলক্ষণে কথা বলবি না। এসব কথা বলতে তোর মুখে একটুও বাঁধলো না? মায়ের রাগ দেখে অসুস্থতার মাঝেও হেসে ফেলে সারাফ। ধীরে ধীরে বলে, রেগে যাচ্ছ কেন? আমি কি সিরিয়াসলি বলেছি নাকি? আমি তো মজা করে কথাটা বলেছি। ইয়াসমিন খন্দকার ছেলের কথায় মেয়েকে রাগ দেখিয়ে বলে, তবু এইসব কথা বলবি না। মা ছেলের কথার মাঝে দরজা ঠেলে সারাফের কেবিনে প্রবেশ করে হাবিব খন্দকার। ইয়াসমিন খন্দকারের বিপরীতে পাশের ছেলের কাছে গিয়ে বসেন তিনি। চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, অ্যাক্সিডেন্ট কি করে হলো সারাফ? বাবার কথা শুনে ধীরে ধীরে সারাফ বলে, আসলে কি হয়েছে, অফিস শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছিলাম, আজকে ড্রাইভারের সাথে যাইনি।
আর তাই আমি নিজে ড্রাইভ করে বাড়ি ফিরছিলাম। মাঝ রাস্তায় একটা বাচ্চা আমার গাড়ির সামনে এসে পড়ে। তখন আমার মাথা কাজ করছিল না। হুড়মুড় করে গাড়ি ঘুরিয়ে অন্য পাশে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু ব্যালেন্স সামলাতে না পেরে একটা গাছের সাথে আমার গাড়িটা ধাক্কা খায়। ধাক্কার ফলে গাড়ির কাঁচগুলো ভেঙে মাথায় আঘাত লাগে, আর আমি জ্ঞান হারিয়েছিলাম। তারপরে আর কিছুই মনে নেই। ছেলের কথা শুনে ইয়াসমিন খন্দকার আতঙ্কগ্রস্ত হয়ে বলে, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, অল্পের জন্য জানে বেঁচে গিয়েছিস বাবা। বাবা, গাড়ি ড্রাইভ করার সময় আরেকটু কেয়ারফুল থাকবি। আচ্ছা আম্মু। সারাফের অবচেতন মন কাউকে খুঁজছে, কিন্তু বাবা মায়ের সামনে প্রকাশ করতে পারছে না। তবুও মনটা আনচান করছে। কথা চেপে রাখতে না পেরে বলেই ফেলে, আম্মু, মেহের কোথায়? মেহের তো বাসায়, ওকে সাথে আনিনি। শুধু শুধু এত টানা হেঁচড়া কোনো দরকার আছে বল? তার উপরে ও এখন অসুস্থ, তাই ওকে বাড়িতে রেখে এসেছি। মায়ের কথা শুনে শুধু ওহ উচ্চারণ করে সারাফ। হাবিব খন্দকার স্ত্রীর উদ্দেশ্যে বলে, ডাক্তার বলেছে 2 দিন সারাফকে হাসপাতালে রাখতে হবে, পরশু ছুটি দিয়ে দিবে। তাই তুমি বরং এখন বাড়িতে চলে যাও। বাড়িতে মেহের একা, আমি সারাফের সাথে একা থাকতে পারবো। কালকে সকালে আবার মেহেরকে নিয়ে দেখতে এসো। স্বামীর কথার প্রেক্ষিতে আর কিছুই বলে না ইয়াসমিন খন্দকার। সারাফের সাথে খানিক মুহূর্ত কথা বলে বাসার উদ্দেশ্যে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়। সোফায় চিন্তা মগ্ন নিয়ে বসে আছে মেহের। বড় মা ও বড় বাবা যাওয়ার পর আর কোনো ইনফরমেশন পায়নি সারাফের ব্যাপারে। কি একটা অবস্থা! এখন সারাফ ভাইয়ের কিছুই সে জানে না। মর্জিনা খালা মেহেরের জন্য হালকা খাবার বানাতে গিয়েছে। সন্ধ্যার পর গলা দিয়ে আর কোনো খাবার নামেনি। নামবেই বা কি করে? স্বামীর ব্যাপারে এমন একটা খবর পেলে কি নিজেকে ঠিক রাখতে পারে কোনো স্ত্রী? তাই মেহেরও নিজেকে ঠিক রাখতে পারছে না। অস্থিরতা ও চিন্তায় বসে থাকতেও ভালো লাগছে না। সদর দরজা গলিয়ে ড্রয়িং রুমে আসে ইয়াসমিন খন্দকার। ইয়াসমিন খন্দকারকে দেখেই সোফা ছেড়ে উঠে দাঁড়ায় মেহের। চঞ্চল ও অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, বড় মা, সারাফ ভাই কেমন আছে? ওনার এখন কি অবস্থা? হাসি মুখে ইয়াসমিন খন্দকার বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। মাথায় সামান্য আঘাত পেয়েছে, পায়ে বেশি ব্যথা পেয়েছে। ডাক্তার বলেছে কিছু মাস হাঁটাচলা না করতে, সম্পূর্ণ বেড রেস্টে থাকতে। বড় মায়ের কথা শুনে মনটা একটু হালকা হয় মেহেরের, তবুও বুকে চিনচিনে ব্যথা হয়। আচ্ছা, পায়ে কি খুব বেশি ব্যথা পেয়েছেন উনি? নিজের মনে প্রশ্ন জাগে মেহেরের। বড় মায়ের দিকে তাকিয়ে বলে, ও আচ্ছা, তা সারাফ ভাইকে হাসপাতাল থেকে ডিসচার্জ দিবে কবে? কালকে দিয়ে দিবে। আজকে আর কালকে মিলিয়ে 2 দিন হাসপাতালে থাকতে হবে। কালকে তোকে নিয়ে আমি হাসপাতালে যাব। তা কিছু খেয়েছিস তুই? মুখটা কেমন শুকনো লাগছে। বড় মায়ের কথা শুনে এক পলক ওনার দিকে তাকিয়ে বলে, না, কিছু খাইনি, খেতে ইচ্ছে করছে না। ইয়াসমিন খন্দকার মেহেরকে টেনে ডাইনিং টেবিলের দিকে নিয়ে গিয়ে বলে, বস এখানে। মর্জিনা আপা বলে হাঁক ছাড়েন। কিচেন থেকে ছুটে আসেন মর্জিনা খালা, হাতে মেহেরের জন্য খাবার। ইয়াসমিন খন্দকারের দিকে তাকিয়ে বলে, বড় ম্যাডাম, আপনি আইসা পড়ছেন? সারাফ আব্বার কি অবস্থা? মর্জিনা খালার কথার জবাবে ইয়াসমিন খন্দকার বলেন, আলহামদুলিল্লাহ, ভালোই। দোয়া করিও আর আল্লাহ আমার ছেলের জন্য। আর মেহেরকে কিছু খাওয়াওনি কেন? আর বলবেন না বড় ম্যাডাম, মেহের আম্মাকে আমি অনেকবার জোর করেছি খাওয়ার জন্য, কিন্তু ও তো খেতেই রাজি হয়নি। অনেক রাত হয়ে গিয়েছিল, আমি জোর করে বলে কিছু খেতে রাজি করেছি। তাই মেহের আমার জন্য ওর পছন্দের পাস্তা বানিয়ে এনেছি, বলেই পাস্তার বাটিটা মেহেরের দিকে এগিয়ে দেয়। ইয়াসমিন খন্দকার মেহেরের দিকে তাকিয়ে বলে, তুই খা মেহের, আমি ওপরের রুমে যাচ্ছি। হাসপাতাল থেকে এসেছি, গাটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে, গোসল করলে ভালো লাগবে। ইয়াসমিন খন্দকারের কথা শুনে মেহের বলে, তুমি খাবে না বড় মা? তুই খেয়ে নে, আমি ফ্রেশ হয়ে পরে খেয়ে নিব। আর শোন, খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়িস, বেশি রাত জাগার কোনো প্রয়োজন নেই।
ইয়াসমিন খন্দকারের কথার প্রেক্ষিতে মেহের শুধু হালকা করে মাথা নাড়ায়। ইয়াসমিন খন্দকার চলে গেলে নিজেই খাওয়ার মনোনিবেশ করে মেহের। নিজেদের শয়ন কক্ষে প্রবেশ করতেই এক ধরনের নিস্তব্ধতা গ্রাস করে মেহেরকে। কেমন চুপচাপ হয়ে আছে রুমটা। অন্যদিন এই সময় রুমে প্রবেশ করে দেখতো সারাফ ভাই হয়তো মোবাইল দেখছে, নয়তো ল্যাপটপ নিয়ে বসে রয়েছে। কিন্তু আজকে সম্পূর্ণ চিত্র ভিন্ন। রুমের কোথাও সারাফ ভাইয়ের কোনো অস্তিত্ব নেই। কেমন যেন নির্জীব হয়ে রয়েছে রুমের প্রতিটি কোণা। ধীর পায়ে খাটে গিয়ে উঠে বসে মেহের। বেশ কিছুদিন ধরেই রাতে খুব সহজে ঘুম ধরে না, তাই আজকে ও ঘুম আসছে না। ফোনের তীক্ষ্ণ শব্দে ভাবনা ছেড়ে বেরিয়ে আসে মেহের। টি টেবিলে ফোন চার্জে দেওয়া, খাটের পাশেই টি টেবিল। একটু গিয়ে চার্জ থেকে ফোনটা সরিয়ে নেয়। স্ক্রিনে বড় বাবা দিয়ে সেভ করা নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে হাবিব খন্দকার বলে ওঠে, মেহের, তোর বড় মা কই রে? অনেকক্ষণ থেকে ফোনে ট্রাই করছি, কিন্তু ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। বড় বাবার কথা শুনে মেহের বলে, বড় মা তো নিজের রুমে, কোনো দরকার ছিল কি বড় মায়ের কাছে ফোনটা নিয়ে যাব নাকি? হাবিব খন্দকার বলেন, না, এমনি জানতে ফোন দিয়েছিলাম তোর বড় মা ঠিকঠাকভাবে বাসায় পৌঁছেছে কিনা। হাসপাতাল থেকে যাওয়ার পরে তো আর কল দেইনি তাই। মেহের ধিমি স্বরে বলে, ও আচ্ছা, সারাফ ভাইয়ের এখন কি অবস্থা বড় বাবা? তুই সারাফের সাথে কথা বলবি? আমি সারাফের পাশেই বসে আছি। মেহের হ্যাঁ না কিছুই বলার আগে হাবিব খন্দকার সারাফের হাতে ফোনটা ধরিয়ে দেয়। ওপাশ হতে ভেসে আসে সারাফের গম্ভীর পুরুষালী গলার তীক্ষ্ণ স্বর, হ্যালো। সারাফের কণ্ঠস্বর শুনে জমে যায় মেহের। নিজেকে ধাতস্থ করে আস্তে করে বলে, সারাফ ভাই? হ্যাঁ। কেমন আছেন? ভালো। কিছু খেয়েছেন? হ্যাঁ। কথা বলার মতো কিছু খুঁজে না পেয়ে মেহের আস্তে করে বলে, আচ্ছা রাখছি তাহলে। হ্যাঁ। কানের থেকে ফোনটা নামিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মেহের। সারাফ ভাইয়ের সাথে কথা বললে নিজেকে কেমন যেন রোবট রোবট ফিল হয়। ভালো করে তো কথা বলতেই পারে না, কেমন যেন যন্ত্রের মতো কথা বলে। হ্যাঁ হ্যাঁ ভালো। মুখ নাড়িয়ে দুইটা শব্দ বেশি উচ্চারণ করলে কি মুখ ক্ষয় হয়ে যেত নাকি? ফালতু, খচ্চর, বদলোক কোথাকার। সূর্যের তীর্যক রশ্মি চোখে মুখে পড়লে ঘুমে ব্যাঘাত ঘটে মেহেরের। বিছানার আশপাশ হাতড়ে ফোনটা খোঁজার চেষ্টা করে। অনেকক্ষণ ঘুম ঘুম চোখে হাতড়ে শেষে বালিশের নিচে মোবাইল ফোনটা খুঁজে পায়। ফোনটা চোখের সামনে মেলে দেখে 7:25 বাজে। আজকে সে আর বড় মা হাসপাতালে যাবে, এই কথাটি স্মরণে আসলেই তড়িৎ গতিতে খাট থেকে নেমে পড়ে। ফ্রেশ হয়ে অজু করে সকালের সালাত আদায় করে নেয়। নামাজের মোনাজাতে সারাফ ও তার অনাগত সন্তানের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে। সকালের খাওয়া সম্পূর্ণ করে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ে মেহের। ইয়াসমিন খন্দকার রান্নাঘরের সবকিছু গোছগাছ করছেন। মেহের ইয়াসমিন খন্দকারকে ডাক দেয়। দুপুরের রান্না বান্নার আয়োজন করছে ইয়াসমিন খন্দকার ও মর্জিনা খালা। মেহেরকে রান্নাঘরে রান্না করতে নিষেধ করেছেন ইয়াসমিন খন্দকার, তাই মেহের খুব বেশি প্রয়োজন না হলে রান্নাঘরে যায় না। মেহেরের ডাক শুনে রান্নাঘর থেকে এগিয়ে আসেন ইয়াসমিন খন্দকার। মেহেরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, ডাকছিস কেন? আমতা আমতা করে মেহের বলে, বড় মা হাসপাতালে কখন যাবে? বিকালে যাব। বিকালে যাবে শুনে মনটা একটু খারাপ হয়ে যায় মেহেরের। আবার বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সারাফ ভাইকে এক পলক দেখার জন্য। মন খারাপ করে সাইডে রেখে আস্তে করে বলে, ও আচ্ছা। হ্যাঁ, আর কিছু বলবি কি? রান্না বসিয়ে এসেছি। না, এটাই জিজ্ঞেস করার জন্যই ডেকেছিলাম। তুমি যাও, গিয়ে রান্না করে দেখো। আচ্ছা, বলেই পুনরায় রান্নাঘরে চলে যায় ইয়াসমিন খন্দকার। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টি ঘনিয়ে এসেছে। মেহের আয়নার সামনে দাঁড়িয়ে ব্যস্ত হাতে তৈরি হচ্ছে। কালো বোরখা, সাথে কালো হেজাব নিকাব, পায়ে হাতে মোজা, ব্যাস মেহের রেডি। এখন সময়টা সন্ধ্যার কিছুটা আগ মুহূর্ত।
সারাফ ভাইকে আজকে বাড়িতে নিয়ে আসার কথা, কিন্তু শিওর না। সবকিছু ঠিকঠাক থাকলে বাড়িতে গিয়ে চলে আসবে, আর না হলে আর কিছুদিন পর হাসপাতালে ভর্তি থাকতে হবে। নিচ হতে ইয়াসমিন খন্দকারের গলার স্বর ভেসে আসছে, মেহেরের নাম ধরে ডাকছে। আসছি বড় মা বলেই পার্স ব্যাগ হাতে রুম ছেড়ে বেরিয়ে চলে যায় মেহের। হাসপাতালের সাদা বেডে শায়িত সারাফ ইয়াসির খন্দকার, মাথায় সাদা ব্যান্ডেজে মোড়ানো, মুখের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, বুক অবধি কাঁথা টানা। একদিনের ভেতরে মানুষটার এই হাল দেখে বুকটা হু হু করে ওঠে মেহেরের। এইমাত্র তারা হাসপাতালে এসে পৌঁছেছে। সারাফের কেবিনের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে সারাফকে দেখেছিল মেহের। হাতে টান পড়ায় ভাবনার সুতোয় টান পড়ে মেহেরের। ইয়াসমিন খন্দকার মেহেরকে টেনে সারাফের কেবিনের ভেতরে নিয়ে যাচ্ছে, এতক্ষণ সারাফকে দেখার জন্য মনে যে উন্মাদনা কাজ করছিল, এখন তা বন্ধ হয়ে গিয়েছে। সারাফের সামনে যাবে ভাবতেই কেমন যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে মেহের। রুমে কেউ নেই, বেডে শুধু সারাফ শুয়ে আছে। চোখ বন্ধ করে শুয়ে আছে সারাফ, ঘুমোয়নি, শুধু চোখের পাতা বন্ধ। মায়ের সৌমধুর কণ্ঠ ডাক শোনে, চোখ খোলে সারাফ। চোখ মেলে তাকাতেই চোখের সামনে সাদৃশ্য হয় চিরচেনা মুখগুলো। হাসি ফুটে ওঠে মুখে, ধীর কণ্ঠে বলে, আম্মু তোমরা কখন এসেছো? এই মাত্রই আসলাম। তা বাবা, তোর এখন কেমন লাগছে? ভালো আছি আম্মু। তোর আব্বু কোথায়? বলতে পারি না, বাইরে গিয়েছে সম্ভবত। আচ্ছা, তাহলে আমি বাইরে গিয়ে দেখছি তোর আব্বু কোথায় গিয়েছে। বলেই রুম ছেড়ে বের হতে উদ্যত হয়। মেহেরও ওনার পেছনে পেছনে চলে যেতে চায়, কিন্তু ভুরু কুঁচকে তাকায় ইয়াসমিন খন্দকার। জিজ্ঞেস করে, তুই আমারে পেছনে পেছনে আসছিস কেন? মেহের আমতা আমতা করে বলল, না মানে, তুমি বাইরে যাচ্ছিলে দেখে আমিও চলে যাচ্ছিলাম। ইয়াসমিন খন্দকার শান্ত কণ্ঠে বলে, তুই এখানেই থাক, আমি যাব আর আসব, ততক্ষণ তুই সারাফের কাছে বসে থাক। বলেই সারাফের কেবিনে ছেড়ে বেরিয়ে যায় ইয়াসমিন খন্দকার। লজ্জায় আড়ষ্ট হয়ে এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে মেহের। কি করবে বুঝতে পারছে না। সারাফ ভাইয়ের সাথে আগ বাড়িয়ে কথা বলতেও লজ্জা লাগছে। মেহেরের আকাশ পাতাল ভাবনার মাঝে গম্ভীর কণ্ঠে ডাক পড়ে তার নামে, মেহের। জি। সারাফ ভাই কিছু বলবেন? আচ্ছা মেহের, সত্যি করে একটা কথা বলবি? হ্যাঁ বলুন না, কি বলবেন? আমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তুই নিশ্চয়ই খুব খুশি হয়েছিলি, তাই না? সারাফের কথা শুনে বিষাদে অন্তর ছেয়ে যায় মেহেরের, মুখটা থমথমে হয়ে যায়। গম্ভীর মুখে বলে, এতটাও অমানুষ নই আমি যে কারোর অসুস্থতায় খুশি হব। খুশি হসনি বলছিস? মেহের ধীর কণ্ঠে বলে, হ্যাঁ। ও আচ্ছা, আমি আরো ভাবছিলাম আমি মরে গেলে তুই অনেক খুশি হতি। আপনার এরকম কেন মনে হলো? না, আমি তো তোর পথের কাঁটা। আমাকে নিশ্চয়ই তুই ভালো পাস না, না? ভালো ভালো না পাওয়ার কি কথা, তাই ভেবেছিলাম তুই মনে হয় খুশি হয়েছিস। আপনার মনে হয় না সবকিছু আপনি একটু বেশি বেশি ভেবে ফেলেন? সারাফ কিছু বলার আগেই রুমে প্রবেশ করে ইয়াসমিন খন্দকার ও হাবিব খন্দকার। মা বাবাকে দেখে সারাফ আর কোনো বাক্য বিনিময় করে না মেহেরের সাথে। হাবিব খন্দকার এসে সারাফকে বলে, ডাক্তারের সাথে কথা হয়েছে, উনি বলেছেন তোমাকে আজকে বাসায় নিয়ে চলে যেতে পারবো, কিন্তু বাসায় তোমার প্রপার যত্ন নিতে হবে। তোমাকে বলে দিয়েছে 3 মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। বেশি হাঁটাচলা করলে পায়ের ইনজুরি কাটিয়ে উঠতে সময় লাগবে, তাই এই 3 মাস কোনোরূপ হাঁটাচলা করা যাবে না। আমি ভাবছি এই সময়টাতে তোমার টেক কেয়ার আর যত্নের জন্য একটা নার্স বাসায় রেখে দিব। তুমি কি বলো? সারাফের দিকে তাকিয়ে বলে। সারাফ কিছু বলার পূর্বেই মেহের আমতা আমতা করে বলে ওঠে, নার্স রাখার কি প্রয়োজন বড় বাবা, আমি তো আছি। তুই কি করে সব করবি? সারাফ এখন একদমই হাঁটাচলা করতে পারবে না। তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, ওর প্রপার যত্ন নিতে হবে। তুই নিজেই এখন অসুস্থ, প্রেগনেন্ট। তোর পক্ষে এত কাজ করা সম্ভব নয়, তাই একজন নার্স রাখবো ঠিক করেছি। স্ত্রীর দিকে তাকিয়ে বলে,
তুমি কি বলো ইয়াসমিন? নার্স রাখার কি দরকার? আমি আছি, মর্জিনা আপা আছে, মেহের আছে। শুধু শুধু নার্স রাখার কোনো প্রয়োজন নেই। মেহের কাজ করতে না পারলে আমি করে দিব। তুমি অযথা টেনশন করো না। মায়ের কথার সাথে তাল মিলিয়ে সারাপ বলে, হ্যাঁ আব্বু, আম্মু একদম ঠিকই বলেছে। নার্স রাখার প্রয়োজন নেই। আম্মু করে নিবে, আর আম্মু ব্যস্ত থাকলে বাকিটা মেহের করে নিবে। শুধু তো হাঁটা চলাই করতে পারবো না। প্যারালাইসের রোগীর তো আর না যে একদমই চিৎপটাং হয়ে বিছানায় পড়ে থাকবো। এতটুকু কাজ আম্মু করে নিতে পারবে, তাই নার্স রাখার কোনো প্রয়োজন নেই। স্ত্রী পুত্রের কথা শুনে হাবিব খন্দকার বললেন, তোমাদের যদি মনে হয় সবটা তোমরা কভার করে দিতে পারবে, তাহলে আমি আর কি বলবো। তোমরা যেটা বলছো তাহলে সেটাই হবে। হাসপাতালের সম্পূর্ণ ফর্মালিটিজ কমপ্লিট করে সারাফরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। গাড়ি ড্রাইভ করছে ড্রাইভার। ড্রাইভিং সিটের পাশে সিটে বসেছে হাবিব খন্দকার। পেছনের সিটে এক পাশে ইয়াসমিন খন্দকার, অপর পাশে মেহের, আর তাদের দুজনের মাঝখানে সারাফ। সাই সাই করে গাড়ি ছুটে চলেছে খন্দকার বাড়ির উদ্দেশ্যে। মাঝ রাস্তায় গাড়ির ভেতরে বসে থাকতে থাকতে গাড়ির ভেতরের গুমটো গন্ধে গা গুলিয়ে ওঠে মেহেরের। হাত দিয়ে মুখটা চেপে ধরে। সারা শরীর গুলিয়ে আসছে। এক্ষুনি মনে হচ্ছে বমি করে গাড়ি ভাসিয়ে ফেলবে। মেহেরের অবস্থা দেখে সারাফ চিন্তিত ভঙ্গিতে বলে, কি হয়েছে মেহের? বমি পাচ্ছে? বমির ভাব থাকায় ঠিক করে কথাও বলতে পারছে না মেহের। শুধু আস্তে করে দুই দিকে মাথা দোলায়, যারা অর্থ হ্যাঁ। ড্রাইভারকে উদ্দেশ্য করে সারাফ বলে, ড্রাইভার আঙ্কেল, গাড়িতে পলিথিন ব্যাগ আছে কি? গাড়ি চালাতে চালাতে ড্রাইভার জবাব দেয়, না নেই ছোট সাহেব। ইয়াসমিন খন্দকার মেহেরের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। হাবিব খন্দকার ড্রাইভারকে বলে, গাড়ি সাইডে দাঁড় করাও শরীফ। গাড়ি এক পাশে দাঁড় করালে মেহেরকে ধরে গাড়ি থেকে নামায় ইয়াসমিন খন্দকার। রাস্তার এক পাশে দাঁড়িয়ে গলগল করে বমি করে দেয় মেহের। বমি করে ক্লান্ত হয়ে গিয়েছে। ইয়াসমিন খন্দকার মেহেরকে ধরে পুনরায় গাড়িতে গিয়ে নিয়ে বসান। বমি করার ফলে চোখ মুখ গুলিয়ে গিয়েছে একেবারে। মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে রয়েছে। মেহেরের থেকে চোখ সরিয়ে সারাফ হাবিব খন্দকারকে উদ্দেশ্য করে বলে, আব্বু, রাস্তার ওই পাশের একটা দোকান দেখা যাচ্ছে। তুমি দোকান থেকে এক বোতল পানি আর কিছু আচারের প্যাকেট কিনে নিয়ে আসো। মেহের আস্তে করে উচ্চারণ করে, না, এগুলোর কোনো প্রয়োজন নেই, আমি এখন ঠিক আছি। মেহেরের কথায় পাত্তা না দিয়েই হাবিব খন্দকার গাড়ি থেকে বের হয়ে গিয়ে দোকান থেকে আচার পানি কিনে নিয়ে আসে। পানির বোতল আর আচার মেহেরের হাতে ধরিয়ে দিয়ে গাড়ির সিটে বসে পড়ে হাবিব খন্দকার। হাসপাতাল থেকে খন্দকার বাড়ির দূরত্ব 40 মিনিটের মতো। আরও 20 মিনিটের মতো সময় লাগবে খন্দকার বাড়িতে পৌঁছাতে। আচারের প্যাকেট ছিঁড়ে একটু একটু করে আচার মুখে দেয় মেহের। বমি করার ফলে শরীরটা একটু হালকা হয়েছে, কিন্তু শরীরটা দুর্বলতায় ভেঙে আসছে। সারাদিনের ব্যস্ততায় ক্লান্তিতে দুই চোখের পাতা বুজে আসছে মেহেরের। আস্তে করে নিজের মাথাটা এলিয়ে দেয় সারাফের কাঁধে। নিজের কাঁধে মেহেরের মাথা দেখে খুবই আশ্চর্য হয় সারাফ, কিন্তু কোনো কিছু না বলে চুপ করে থাকে। সারাফের কাঁধে মাথা দেওয়ার ফলে প্রশান্তিতে চোখ বুজে আসছে মেহেরের। আস্তে করে দুই চোখের পাতা বন্ধ করে নেয়। রাস্তার পরে থাকায় বড় পাথরের গাড়ির চাকা লাগলে গাড়িটা ধাক্কা খায়। তাল সামলাতে না পেরে মেহেরের মাথা সারাফের কাঁধের ওপরে থেকে সরে সামনের দিকে ঝুঁকে পড়তে নেয়, কিন্তু দুই হাতে সারাফ আগলে ধরে মেহেরকে। পুনরায় মেহেরের মাথা ঠিক করে তার কাঁধের ওপরে হেলিয়ে দেয়। সারাফের এতটুকু যত্নে বুকটা ভরে ওঠে মেহেরের। এলিয়ে মাথার সামান্য মুচকি হাসে। গাড়ির তীব্র হর্নে সারাফের কাঁধ থেকে মাথা তোলে মেহের। খন্দকার বাড়ির সীমানায় পৌঁছে গিয়েছে তাদের বহনকারী গাড়িটি। গাড়ি থেমে গেলে আস্তে করে নেমে পড়ে মেহের। ইয়াসমিন খন্দকার ও হাবিব খন্দকার সারাফকে ধরে গাড়ি থেকে নামায়। কলিং বেলের চাপ দিতেই ছুটে এসে দরজা খুলে দেয় মর্জিনা খালা। দরজার ওপাশে সারাফদের দাঁড়িয়ে থাকতে দেখে হাসি মুখে বলে ওঠে, আপনারা চলে এসেছেন সারাফ আব্বা, তোমার এখন কি অবস্থা? সারাফ হাসি মুখে বলে,
আলহামদুলিল্লাহ ভালো। হাবিব খন্দকার মর্জিনা খালাকে বলে, মর্জিনা, পরে কথা বলিও। হাসপাতাল থেকে ও ক্লান্ত হয়ে ফিরেছে, এখন বাসার ভেতরে প্রবেশ করতে যাও। আচ্ছা বলে দরজা থেকে সরে দাঁড়ায় মর্জিনা খালা। হাবিব খন্দকার ছেলেকে ধরে নিয়ে গিয়ে সোফায় বসায়। সোফায় সারাপকে সোফায় বসিয়েছো কেন? ও অনেকটাই ক্লান্ত, রুমে পৌঁছে দিয়ে আসেন, আর ওর এখন বিশ্রামের প্রয়োজন। আচ্ছা, তাহলে আমি ওকে রুমে দিয়ে আসছি। তুমি ড্রাইভারকে বলো গাড়ি থেকে ওর জিনিসপত্র এনে ওপরে পৌঁছে দিতে। আচ্ছা, আপনি যান, আমি ড্রাইভারকে পাঠাচ্ছি। হাবিব খন্দকার সারাফকে ধরে ধরে ওপরে নিয়ে চলে যান। ডান পায়ের নিচের অংশে আঘাত পেয়েছে, পায়ের ব্যান্ডেজ করা, হাঁটতে কষ্ট হচ্ছে সারাফের। মেহের অনেকক্ষণ পরে ওপরে তাদের রুমে যায়। রুমে প্রবেশ করতেই মেহেরের চোখে পড়ে সারাফ হেলান দিয়ে খাটে শুয়ে রয়েছে, হাতে মোবাইল। মোবাইলে হয়তো কিছু একটা করছে। রুমে প্রবেশ করেই ওয়াশরুমে চলে যায় মেহের। বোরখা পাল্টে ফ্রেশ হয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল চিরুনি চালায় মেহের। মোবাইলের থেকে চোখ সরিয়ে মেহেরের দিকে এক পলক তাকায় সারাফ। মাথা আঁচড়ানো হয়ে গেলে সারাফের কাছে গিয়ে জিজ্ঞেস করে, সারাফ ভাই, আপনার কিছু লাগবে? মোবাইল থেকে চোখ সরিয়ে মেহেরের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, না, আমার দরকার হলে আমিই বলবো। আচ্ছা, তাহলে আমি নিচে যাচ্ছি, এর ভেতরে যদি দরকার হয় তাহলে ডাক দিয়ে। বলেই মেহের রুম ছেড়ে বেরিয়ে যায়। রাত 9টা। ডাইনিং টেবিলে খেতে বসেছে হাবিব খন্দকার ও মেহের। ইয়াসমিন খন্দকার তাদের খাবার পরিবেশন করে দিচ্ছে। মেহেরের দিকে তাকিয়ে ইয়াসমিন খন্দকার বললেন, তোর খাওয়া হয়ে গেলে সারাফের খাবারটা ওপরে নিয়ে চলে যাস। খেতে খেতে মেহের জবাব দেয়, আচ্ছা বড় মা। মেহেরের খাওয়া হয়ে গেলে কিচেনে চলে যায়, একটা প্লেটে সারাফের খাবার তুলে নেয়। খাবারের প্লেট হাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে তাদের কক্ষে চলে যায় মেহের। ঘরে একা একা বসে থাকতে থাকতে বোরিং লাগছিল সারাফের, তাই মোবাইলে গেমস খেলছিল। দরজা ঠেলে রুমে প্রবেশ করে মেহের। সারাফের কাছে এগিয়ে গিয়ে বলে, সারাফ ভাই, বড়মা আপনার খাবার দিয়ে পাঠিয়েছে, তো খেয়ে নিন। খেয়ে নিব? হ্যাঁ, খেয়ে নিবেন। কি করে খাবো? কেন, মুখ দিয়ে খাবেন? মুখ দিয়ে খাবো, তা হাত দিয়ে তো আর খাবার মুখে তুলতে হবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই, হাত দিয়েই তো খাবেন, পা দিয়ে তো আর মানুষ খায় না, তাই না? ব্যান্ডেজ করা হাতটা মেহেরের দিকে তাক করে বলে, এই হাত দিয়ে খেয়ে নিব নাকি বাম হাত দিয়ে খাবো? গাড়ির কাজ হাতে লাগায়। অল্প একটু হাত কেটে গিয়েছিল সারাফের, যার কারণে ডাক্তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। দাঁত দিয়ে জিভ কেটে মেহের বলে, সরি সরি, আমার একদমই খেয়াল ছিল না। দাঁড়ান, আমি চামচ নিয়ে আসছি। সারাফ গম্ভীর স্বরে বলে, চামচ নিয়ে আসবি কেন? তুই থাকতে আমি চামচ দিয়ে খাবো কেন? তখন তো খুব বলেছিলি বড় বাবা, নার্স রাখার দরকার নেই, আমি তো সারাফ ভাইয়ের সেবা যত্ন করতে পারবো, আর এখন সামান্য মুখে তুলে খাইয়ে দিতে পারছিস না। সারাফকে খাইয়ে দিতে হবে শুনে লজ্জায় আড়ষ্ট হয়ে যায় মেহের। সংকোচে কিছু বলতেও পারছে না। মেহেরের অবস্থা দেখে মুচকি হাসে সারাফ। ফের গম্ভীর স্বরে বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আয়, এখানে আয়, আমাকে এসে খাইয়ে দে। আর কতক্ষণ না খেয়ে থাকবো? খিদেই তো পেট চুচু করছে। সারাফের কথা শুনে লজ্জা শরম সাইডে রেখে ধীর পায়ে এগিয়ে যায় সারাফের কাছে। একটা চেয়ার টেনে বসে পড়ে সারাফের পাশে। তাড়াতাড়ি করে তরকারি দিয়ে ভাত মেখে মুখে তুলে ধরে সারাফের সামনে। এক পলক মেহেরের দিকে তাকিয়ে হা করে পুরো ভাতের লোকমা মুখে পুরে নেয় সারাফ। সারাফের ঠোঁট মেহেরের হাতের স্পর্শ করলে শিরশির করে কেঁপে ওঠে মেহেরের সমস্ত কায়া। হাত টেনে গুটিয়ে নেয়। মেহেরের অবস্থা দেখে ভুরু কুঁচকে তাকায় সারাফ। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এক লোকমা দিয়ে কোথায় হাওয়া হয়ে গেলি? বাকি ভাতগুলোকে খাওয়াবে? সারাফের কথা শুনে ধীরে ধীরে ভাত মেখে সারাফের মুখে তুলে দেয় মেহের। প্রত্যেকবার সারাফের মুখে ভাত তুলে দেওয়ার সময় সারাফের ঠোঁট মেহেরের হাত স্পর্শ করছে।
আর মেহের তো লজ্জায় সংকোচে গুটি সুটি মেরে কোনো রকমে পুরো প্লেটের ভাত খাইয়ে খেয়ে শেষ করেছে। খাওয়া সম্পূর্ণ হতেই সারাপ মুচকি হেসে বলে, ভাতের আর তোর কোমল হাতের স্বাদ দারুণ ছিল মেহের, টেস্টি অ্যান্ড ইয়ামি। সারাফের কথা শুনে জমে যায় মেহের, লজ্জায় কেমন যেন লজ্জাপতি গাছের মতো নেতিয়ে পড়ে। আশ্চর্য হয়ে মনে মনে ভাবে, সারাফ ভাই এইসব কথা বলছে, এ কি করে সম্ভব? এমন একটা কথা কি করে ওনার মুখের নিরামিষ বেড়ার মুখ দিয়ে বের হলো? লজ্জায় প্লেট হাতে ছুটে রুম ছেড়ে বেরিয়ে যায় মেহের। মেহেরের এমন পালাই পালাই অবস্থা দেখে হেসে ফেলে সারাফ। বুকে হাত দিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে মেহের। মেহেরের এই রকম অবস্থা দেখে চিন্তিত ভঙ্গিতে ইয়াসমিন খন্দকার জিজ্ঞেস করেন, কিরে, কি হয়েছে? এইভাবে হাঁপাতে হাঁপাতে ছুটে এলি কেন? বড় মায়ের কথা শুনে আলগোছে মাথা নেড়ে মেহের বলে, এমনি বড় মা, সিঁড়ি দিয়ে নামার ফলে একটু হাঁপানি উঠে গিয়েছে। তা তোকে কে বলেছিল প্লেট নিয়ে নিচে আসতে? মর্জিনা আপাকে ডাক দিলেই তো ওপর থেকে প্লেটটা নিয়ে আসতো। আচ্ছা, পরের বার থেকে মর্জিনা খালাকেই বলবো। হ্যাঁ, আর আমার কাছে প্লেটটা দিয়ে দে, আমি কিচেনে রেখে আসছি, তোর আর কষ্ট করে যাওয়ার দরকার নেই। আচ্ছা। বড়মা প্লেট নিয়ে চলে গেলে পুনরায় মেহের সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে যায়। রুমে যেতে কেমন যেন লজ্জা লাগছে। সারাফ ভাইয়ের এইরকম কথা শোনার পর লজ্জা আরেকটু বেশিই লাগছে। ধীর পায়ে রুমে প্রবেশ করে মেহের। সারাফ শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে বলতে গায়ে কাঁথা টেনে চোখ খুলে শুয়ে রয়েছে, ঘুমোয়নি। মেহের ধীর পায়ে খাটে গিয়ে উঠে বসে। সারাফ মেহেরের দিকে এক পলক তাকিয়ে বলে, মেহেরের লাইটটা অফ করে দে তো। লাইট লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসে না। আচ্ছা, বলেই খাট থেকে উঠে গিয়ে লাইটটা অফ করে দেয় মেহের। সারাফ খাটের এক পাশে শুয়ে আছে। মেহের গিয়ে সারাফের আর অপর পাশে শুয়ে পড়ে। পায়ে ব্যথার কারণে সারাফ লম্বা হয়ে চিত হয়ে শুয়ে রয়েছে। গায়ে কাঁথা টেনে মেহের ঘুমের দেশে পাড়ি জমায়। ওইদিকে সারাফের চোখে মুখে ঘুম নেই। মাথা কাত করে মেহেরের দিকে তাকিয়ে থাকে সারাফ। ঘুমের ঘোরে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। মাথার সামনের দিকে ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে মুখের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘুমন্ত মেহেরকে একটা ছোট্ট বাচ্চার মতো দেখতে লাগছে। আর এই বাচ্চা মেয়েটি নাকি আর কিছুদিন পর এক বাচ্চার মা হয়ে যাবে। ভাবা যায়? রাতকে বিদায় দিয়ে পৃথিবীর বুকে একটি সুন্দর সকালের আবির্ভাব হয়েছে। মেহের আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ে। সারাফ ঘুমিয়ে আছে, লম্বা হয়ে শুয়ে রয়েছে। মেহের উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সারাফ ঘুমিয়ে আছে দেখে আর জাগায়নি, নিচে চলে যায়। রান্নাঘরে ইয়াসমিন খন্দকার সকালের ব্রেকফাস্টের আয়োজন করছে। মর্জিনা খালা ওনাকে সাহায্য করছে। মেহের গিয়ে ওনার পাশে দাঁড়ায়। ইয়াসমিন খন্দকার মেহেরকে দেখেই হাসি মুখে বলে, উঠে পড়েছিস? সারাপ কি এখনো ঘুমোচ্ছে নাকি উঠে পড়েছে? না বড়মা, সারাপ ভাই ঘুম থেকে ওঠেনি। ও আচ্ছা, তা তুই রান্নাঘরে এসেছিস কেন? কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারিস। না বড়মা, কোনো কিছুর প্রয়োজন ছিল না, এমনি এসেছি। তোমাদের একটু সাহায্য করব কি? রান্না থামিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলে, একদম না, যা এখান থেকে, আমাদের কাজ আমরাই করে নেব পারবো। মেহেরের মুখটাকে ছোট ছোট করে বলে ওঠে, একটু সাহায্য করতে দাও না, সারাক্ষণ এত শুয়ে বসে থাকতে ভালো লাগে না। ইয়াসমিন খন্দকার মেকি রাগ দেখিয়ে বলে, আচ্ছা, আগে আমার নাতি নাতনি হয়ে যাক, তারপর নাতি নাতনির দায়িত্ব আমার হাতে দিয়ে তুই সংসারের সব কাজ করিস, তখন আর আমি কিচ্ছু বলবো না। মেহের আনমনেই মুচকি হাসে। তার অনাগত সন্তানের জন্য ওনাদের কত দরদ আদর ভাবতেই ভালো লাগে। ওপর থেকে সারাফের গলার স্বর শোনা যাচ্ছে, মেহেরের নাম ধরে ডাকছে। ধীর পায়ে রান্নাঘর ত্যাগ করে সিঁড়ি বেয়ে ওপরে তাদের কক্ষে চলে যায় মেহের। সারাফ ঘুম থেকে উঠে পড়েছে, ওয়াশরুমে যেতে হবে, কিন্তু পায়ে আঘাত থাকায় একা হেঁটে ওয়াশরুমে যাওয়ার মতো শক্তি তার শরীরে নেই। মেহেরকে দেখেই রাগে বলে ওঠে, কোথায় হারিয়ে যাস? কখন থেকে ডাকছি শুনতে পাসনি?
মেহের কাচুমাচু করে বলে, সরি, শুনতে পাইনি। হ্যাঁ, শুনবি কি করে, মনটা তো খালি উড়ু উড়ু করে। একদম ফালতু কথা বলবেন না। আজাইরা প্যাচাল বাদ দিয়ে কি জন্য ডেকেছেন সেটা বলেন। সারাপ রেগে চিল্লিয়ে বলে, একদম রাগ দেখাবি না মেহের। শুধু অসুস্থ বলে তোর সাহায্য নিতে হচ্ছে, তাই বলে একদম তেড়ামি করবি না। মেহের আশ্চর্য হয়ে গিয়েছে, সে কোথায় রাগ দেখালো। শান্ত কণ্ঠে বলে, দুঃখিত, এইবার প্লিজ বলবেন কি জন্য ডেকেছেন। সারাফ ধীরে বলে, আম্মুকে ডাক দে, বড়মা তো কাজ করছে, আমাকে বলুন না, আমি করে দিচ্ছি। মেহেরকে দিয়ে কাজ করানো কোনো ইচ্ছে ছিল না সারাফের, কিন্তু কিছু করার নেই, মেহেরকে দিয়েই করাতে হবে। সারাফ আস্তে করে বলে, ওয়াশরুমে যাব, তুই একটু আমাকে ধরে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারবি। আচ্ছা, বলেই সারাফের কাছে এগিয়ে যায়, সারাফকে ধরে খাট থেকে নামায়, এক হাত দিয়ে আগলে ধরে। সারাফকে এইভাবে ধরতে অস্বস্তি বোধ হচ্ছিল মেহেরের। কাঁপা কাঁপা হাতে ধরে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। সারাফ ওয়াশরুমে চলে গেলে বাহিরে দাঁড়িয়ে থাকে মেহের। ওয়াশরুমের ওয়াশরুমের কাজ সমাপ্ত করে সারাফ বের হয়ে পুনরায় সারাফকে ধরে খাটে বসিয়ে দেয় মেহের। সারাফের দিকে তাকিয়ে মেহের বলে, সারাফ ভাই, আপনি কি এখন কফি খাবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি কফি বানিয়ে নিয়ে আসছি। এই দাঁড়া, তুই যাচ্ছিস কেন? আম্মুকে বল, আম্মু দিয়ে যাবে। মেহের ধীর কণ্ঠে বলে, কি দরকার বড়মাকে ডাকার, আমি নিয়ে আসতে পারবো। সারাফ গম্ভীর স্বরে বলে, বেশি কথা বলা আমি একদমই পছন্দ করি না মেহের, যেটা বলেছিস সেটা কর। মেহের কাচু মাচু করে বলে, আচ্ছা। ওপর থেকে নিচে থাকা ইয়াসমিন খন্দকারকে উদ্দেশ্য করে মেহের কফি দিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর কফি আর খাবারের প্লেট হাতে রুমে প্রবেশ করে ইয়াসমিন খন্দকার। সারাফের দিকে কফিটা বাড়িয়ে দিয়ে বলে, এই নে তোর কফি। মেহেরের হাতে নাস্তার প্লেট এগিয়ে দেয়। প্লেট হাতে নিয়ে ভুরু কুঁচকে ইয়াসমিন খন্দকারের দিকে তাকিয়ে মেহের বলে, এত খাবার দিয়েছো কেন বড়মা? সারাফ ভাই তো এত খায় না। ইয়াসমিন খন্দকার বলেন, এত খাবার কোথায়, এখানে তোদের দুজনের খাবার রয়েছে, তুই আবার কষ্ট করে নিচে যাবি, তাই আমি একত্রে তোদের খাবার নিতে চলে এসেছি। মেহের আমতা আমতা করে বলে, কিন্তু বড়মা এক প্লেটে এনেছো কেন, আলাদা আনতে। ইয়াসমিন খন্দকার মেহেরের কথা শুনে হালকা রাগ দেখিয়ে বলে, আমি শুনেছি স্বামী স্ত্রী এক থালায় ভাত খেলে নাকি ভালোবাসা বাড়ে, আর তুই তো সারাফকে খাইয়ে দিবি। একবার সারাফকে খাইয়ে দিবি, আবার তুই খাবি, এর চেয়ে ভালো দুজন একত্রে খেয়ে নে। একসাথে খাওয়ার কথা শুনে মেহেরের ঘাম ছুটে যায়, হাসি মুখে বলে, কিছুই হবে না, আমি সারাফ ভাইকে খাইয়ে দিতে পরে খেয়ে নিতে পারবো। ইয়াসমিন খন্দকার ধমকে বলে, এত কথা বলিস কেন, আমি যেটা বলেছি সেটা কর, নিচে অনেক কাজ পড়ে রয়েছে, আমি চললাম। বলেই রুম ছেড়ে বেরিয়ে যায় ইয়াসমিন খন্দকার। মেহের পড়েছে মহা ফাসাদে। প্লেট নিয়ে এগিয়ে যায় সারাফের কাছে। প্লেটে সকালের নাস্তার জন্য দিয়েছে পরোটা, ডিম ভাজি আর একটা বাটিতে ডাল। মেহের পরোটা ছিঁড়ে ছিঁড়ে ডালে চুবিয়ে সারাফের মুখের সামনে তুলে ধরে। আস্তে করে হা করে পরোটা মুখে পুরে নেয় সারাফ। পরের বারও সেম একইভাবে মেহের পরোটা সারাফের মুখের সামনে তুলে ধরলে হাত ধরে ফেলে সারাফ। ঘুরিয়ে মেহেরের মুখের সামনে মেলে ধরে। আশ্চর্য হয়ে মেহের সারাফের দিকে তাকিয়ে থাকে। সারাফ ভুরু কুঁচকে বলে, এইভাবে তাকিয়েছিস কেন, পরোটা মুখে তোল। মেহের বলে, আপনি আগে খেয়ে নিন, আমি পরে খেয়ে নেব। সারাফ রাগ দেখিয়ে বলে, আম্মু কি বলে গিয়েছে শুনিসনি, খা জলদি। সারাফের ধমক খেয়ে আর কোনো বাক্য বিনিময় না করে চুপচাপ খেয়ে নেয় মেহের। ধীরে ধীরে পুরো প্লেটের খাবার শেষ করে মেহের ও সারাফ। ঔষধের বক্স থেকে সকালের ঔষধগুলো বের করে সারাফের হাতে দেয় মেহের। সারাফের ঔষধগুলো খেয়ে নেয়। আর তাদের খাওয়া সম্পূর্ণ হওয়া কিছুক্ষণ পরই মর্জিনা খালা রুমে প্রবেশ করে। মর্জিনা খালাকে দেখে মেহের বলে, কিছু বলবে খালা, প্লেটগুলো নিয়ে যেতে এসেছি। মেহের আম্মা, আমি তো নিয়ে যেতাম, তুমি কষ্ট করে আসতে গেলে কেন? বড় ম্যাডাম আমাকে পাঠিয়েছে আর বলে দিয়েছে বেশি প্রয়োজন না হলে
তোমার নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেহের বিড়বিড় করে বলে। বড় মা একটু বেশিই চিন্তা করে। মর্জিনা খালার দিকে প্লেটটা বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নিয়ে যাও। আর শোনো না, ফ্রিজে চিংড়ি মাছ আছে না? হ্যাঁ আছে তো। কেন? তাহলে আজকে আমার জন্য চিংড়ি মাছ রান্না করিও। আচ্ছা, তাহলে আমি এখন যাই। আচ্ছা যাও। এখন সময়টা বিকাল। আসরের নামাজ আদায় করে মেহের ডিভানে বসেছিল। সারাফ খাটে হেলান দিয়ে শুয়ে মোবাইল দেখছে। খাটের থেকে খানিকটা দূরে টি টেবিলে সারাফ ওইখানে হাত বাড়াচ্ছে, আর মেহের ডিভানে বসে দেখছিল। সারাফের দিকে তাকিয়ে বলে, কিছু লাগবে সারাফ ভাই? সারাফ গম্ভীর স্বরে বলে, না। সারাফ ফের হাত বাড়িয়ে টি টেবিলে পানি রাখা। মেহের বুঝতে পারছে সারাফ সম্ভবত পানি খেতে চাইছে। মেহের পুনরায় বলে, আমাকে বলতে পারেন সারাফ ভাই। সারাফ রাগী স্বরে বলে, বললাম না তোর সাহায্য লাগবে না। খাট থেকে নাগাল পাচ্ছে না পানির গ্লাসের। শরীরটা টেনে এগিয়ে এসে পানির গ্লাস ধরতে চায়, কিন্তু ব্যালেন্স সামলাতে না পেরে গড়িয়ে খাট থেকে নিচে পড়ে যায় সারাফ। ধুম করে কিছু পড়ার শব্দে মেহের আঁতকে ওঠে। সারাফকে মেঝেতে চিৎপটাং হয়ে গড়াগড়ি খেতে দেখে হেসে ওঠে। সারাফের কোমরটা বোধহয় ভেঙেই গিয়েছে। 3 মাসের জায়গায় এখন মনে হচ্ছে 4 মাস বেড রেস্টে থাকতে হবে। ব্যথায় কোমরটা টনটন করছে। পায়ে আঘাত লাগার জায়গায় পুনরায় আঘাত লাগায় ব্যথা দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর সারাফের এমন অবস্থা দেখে, মেহেরকে হাসতে দেখে রেগে জ্বলে ওঠে সারাফ। রাগে কটমট করছে। হুংকার দিয়ে বলে ওঠে, আমি যদি এখান থেকে উঠতে পারতাম মেহের, তাহলে তোকে ঠাঠিয়ে 2টা চড় লাগাতাম। বেয়াদব! আমার অবস্থা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস? সারাফের ধমক খেয়ে হাসি থেমে যায় মেহেরের। দৌড়ে গিয়ে সারাফকে টেনে তোলার চেষ্টা করে। এত বড় দামড়া ব্যাডারে তুলতে গিয়ে মেহেরের দম বেরিয়ে যাওয়ার উপক্রম। কোনো রকম ভাবে টেনে টুনে খাটের উপরে বসিয়ে দেয়। সন্ধ্যায় ঘুমিয়েছিল সারাফ। মেহেরের নিচ থেকে এসে সারাফকে ডাকতে থাকে, সারাফ ভাই, সারাফ ভাই, এই সারাফ ভাই। সারাফকে মৃদু ঠেলা দিয়ে বলতে থাকে, আরে এই সারাফ ভাই। এতবার করে বলার পরেও যখন সারাফ কোনো সারা শব্দ পাওয়া যায় না, তখন মেহের একটু জোরেই চিল্লিয়ে ওঠে, সারাফ ভাই, এই সারাফ ভাই। চোখ কষলে শোয়া থেকে উঠে বসার চেষ্টা করে সারাফ। খাটের সাথে হেলান দিয়ে বসে। মেহেরের থেকে রাগী চোখে তাকিয়ে বলে, কি হয়েছে? এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? ষাঁড়ের সাথে তুলনা করায় মাথায় রাগ উঠে যায় মেহেরের। তবুও রাগটাকে ধামাচাপা দিয়ে বলে, সারাফ ভাই, কে তোর ভাই? কেন আপনি? আমি তোর কোন জন্মের ভাই লাগি? এই জন্মের? আমি কি তোর মায়ের পেটের ভাই? না, বড় মায়ের পেটের ভাই। মেহেরের একটা একচোটা কথা শুনে রেগে যায় সারাফ। ধমকে বলে, চড়িয়ে লাল করে দিব বেয়াদব! ধাস্টামো হচ্ছে না আমার সাথে? আমার সন্তান পেটে নিয়ে ঘুরে, আবার আমাকেই ভাই বলে ডাকা হচ্ছে। তখন সারাফের মন আঙিনায় একটি দৃশ্য কল্পিত হয়ে ভেসে ওঠে। একটা ছোট বাচ্চা কোলে নিয়ে মেহের সারাফের দিকে এগিয়ে আসছে। বাচ্চাটিকে দেখেই সারাফের মুখে হাসি ফুটে ওঠে। হাসি মুখে বাচ্চাটিকে কোলে নিতে চায়। বাচ্চাটি তাকে দেখে একগাল হেসে বলে ওঠে, মামা, আম্মু, আমি মামার কোলে যাব। বাচ্চাটির কথা শুনে সারাফ হতভম্ব হয়ে যায়। বাচ্চাটির দিকে তাকিয়ে বলে, এসব কি বলছো আব্বু? কে তোমার মামা? বাচ্চাটি ফোকলা দাঁতে হেসে মেহেরের কোল থেকে এসে তার কোলের ওপরে উঠে বসে। সারাফের দিকে মুখ করে বলে, তুমি তুমি তো আমার মামা। এই দৃশ্য স্মরণে আসতেই আঁতকে ওঠে সারাফ। রাগী চোখে মেহেরের দিকে তাকিয়ে বলে, তোর মুখে যদি আর কোনোদিন ভাই ডাক শুনি, তাহলে থাপড়ে তোর গাল লাল করে দিব, ফাজিল কোথাকার। মেহের কাচুমাচু করে বলে, তাহলে কি বলে ডাকবো? ভাই বাদে যা মন চায়। মেহের আশ্চর্য হয়ে বলে, যা মন চায়? সারাফ রেগে বলে, যা মন চায় তাই ডাকতে বলেছি। দেখে তো আর উল্টোপাল্টা কিছু ডাকবি না। সমাচীন মনে হলে এমন কিছু। আচ্ছা, তাহলে কি ওগো, হ্যাঁ গো বলে ডাকবো? মেহেরের কথা শুনে কটমট করে মেহেরের দিকে তাকায় সারাফ। রেগে বলে, এই সব বলবি কেন? ভালো কিছু বলবি। আচ্ছা, তাহলে এই যে, ওই যে, আপনি, আজ্ঞে, করবো নে।
সারাপ রেগে বলে, যেটা মন চায় সেটাই কর গিয়ে, শুধু ভাই না বললেই হবে। মেহের হালকা করে মাথা নাড়ায়, যার অর্থ আচ্ছা। সারাপ মেহেরের দিকে তাকিয়ে বলে, যাই হোক, কি বলতে এসেছিলি? ও হ্যাঁ, আপনার কথার চক্করে ভুলেই বসেছি। নিচে আপনার বন্ধুরা এসেছে আপনার সাথে দেখা করতে। বন্ধুরা এসেছে কথাটা মাথায় আসতেই মেহেরের দিকে তাকায় সারাফ, বলে, তোর সাথে ওদের দেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কে কে এসেছে? সবাইকে তো চিনি না। আগেরবার যে কয়জন এসেছিল ওনারাও এসেছেন সাথে, অচেনা আরো দু একজন। আচ্ছা, ওদের ওপরে পাঠিয়ে দে। আর শোন, ওরা যতক্ষণ থাকবে তোর এখানে আসার কোনো প্রয়োজন নেই। কোনো কিছুর প্রয়োজন হলে মর্জিনা খালা অথবা আম্মু এসে দিয়ে যাবে। তুই একদম আসবি না। বুঝেছিস তো কি বলেছি? মেহের আস্তে করে মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ বুঝেছে। মেহের ধীর পায়ে রুম ছেড়ে বেরিয়ে যায়। 7-8 জন নরনারীর উপস্থিতিতে সারাফের কামরাটা জমজমাট হয়ে উঠেছে। সারাফের অসুস্থতার কথা শুনে সবাই ছুটে এসেছে। মর্জিনা খালা সবার জন্য বিস্কিট, কেক, নুডলস, ঠান্ডা, মিষ্টি এগুলো দিয়ে গিয়েছে। খেতে খেতে সারাফের এক বন্ধু বলে ওঠে, বন্ধু, ইউ আর সো ফাস্ট। কথাটি বুঝতে না পেরে সারাফ বলে, মানে কি? হাস্যকর স্বরে ছেলেটি পুনরায় বলে, ওহো দোস্ত, বুঝতে পারছো না? তলে তলে টেম্পু চালাও আর আমরা বললেই দোষ? সারাফ তার বন্ধুর কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে বলে, স্বামী, তোর কথা বুঝতে পারছি না, ক্লিয়ারলি বল যা বলতে চাইছি। স্বামীর চোখ মেরে বলে, শালা, আমরা এখনো বিয়েই করতে পারলাম না আর তুই বাচ্চার বাবা হয়ে যাচ্ছিস? স্বামীর এই কথা শুনে আশ্চর্য হয়ে যায় সারাফ। এই কথা ওরা জানলো কি করে? ও তো এখনো অবধি কাউকে জানায়ওনি। হাসি মুখে বলে, হ্যাঁ, দোয়া করিস। সারাফের কথা শুনে আরেকজন বলে ওঠে, হ্যাঁ, অবশ্যই দোয়া করব তোমার প্রতি। আর এইভাবে প্রতি বছর একটা একটা করে বাচ্চা পয়দা করিও বন্ধু, বংশ বিস্তারের মাধ্যমে। তুমি বরং একটা ফুটবল টিম বানিয়ে ফেলো। ওর কথা শুনে সব বন্ধুরা একত্রে হেসে ওঠে। একজন আফসোসের স্বরে বলে ওঠে, সারাফের মতো একজন সুন্দরী বউ পেলে আমিও বিয়ে করে সংসারী হয়ে যেতাম। ওর কথা শুনে স্বামীর বলে ওঠে, কি রে সারাফ, তোর কোনো শালি আছে? সারাফ ভুরু কুঁচকে বলে, কেন? না মানে ভাবির বোন নিশ্চয়ই ভাবির মতো সুন্দরী হবে, তাই আর কি। থাকলে বল, আমরাও একটু চান্স নেই। সারাফ রাগী স্বরে বলে, না নেই, ওর কোনো বোন নেই। এই কথা শুনে স্বামীরের মনটা ভেঙে যায়। সারাফের দিকে তাকিয়ে বলে, ধ্যাত। হাহা করে হেসে ওঠে। অনেক হাসি ঠাট্টার মাধ্যমে তাদের আড্ডার সমাপ্তি হয়। সারাফের বন্ধুরা চলে গেলে রুমে আসে মেহের। সারাফ চোখ তুলে তাকায় মেহেরের দিকে। সাদা কালারের একটি 3 পিস মেহেরের পরনে, মাথায় কাপড় দেওয়া। ফর্সা শরীরে সাদা কালারটা শরীরের সাথে মিশে রয়েছে। বড় বড় ঘন ঘন পাপড়ি, নিচে টানা টানা দুটি চোখ, চিকন গোলাপি ঠোঁট, থুতুনিতে কালো কুচকুচে একটা তিল। দেখতেই ঘোর লেগে যায় সারাফের। মেহেরের সাথে চোখাচোখি হতেই তড়িৎ বেগে চোখ সরিয়ে নেয় সারাফ। মেহের গিয়ে সারাফের পাশে দাঁড়ায়, আস্তে করে বলে, সারাফ ভাই, উপোস, সরি সরি, ভুলে আবার মুখ দিয়ে ভাই ডাক চলে এসেছে। যাই হোক, আপনি কি এখন খাবেন নাকি আরেকটু পরে? সারাফ ধীর কণ্ঠে বলে, খেতে তো ইচ্ছে করছে না। আচ্ছা, একটু পরে খাবো। আচ্ছা। মেহের গিয়ে ডিভানে বসে। সারাফ মেহেরের দিকে তাকিয়ে বলে, মেহের, তোর এখন কি অবস্থা? বমি বমি ভাব কি একটু কমেছে নাকি আগের মতোই? মেহের ধিমি স্বরে বলে, আগের মতোই। তাহলে ডাক্তারের কাছে যা। শরীর ভেঙে দি হাড্ডি বের হয়ে আছে। মেহের মুখ কুঁচকে ফেলে। সারাফ পুনরায় বলে, আমি আম্মুকে বলবো তোকে ডাক্তারের কাছ থেকে চেক আপ করিয়ে আনতে। ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এই সময় সবারই একটু আধটু বমি করে। হ্যাঁ, কিন্তু তুই তো লিমিট ক্রস করে ফেলেছিস। মেহের কিছু বলে না চুপ থাকে। সারাফ বলে, তোর পড়াশোনার কি অবস্থা? ভার্সিটিতে ভর্তির জন্য কি অনলাইনে কোনো কোর্সে ভর্তি হবি নাকি কোচিং করবি? এখন কোচিং করা তোর জন্য অনেক টাফ হয়ে যাবে। তার চেয়ে বরং অনলাইনে কোনো কোর্সে ভর্তি হয়ে যা। মেহের আস্তে করে বলে, আপনাদের যেটা ভালো মনে হয়।
সারাফ বলে, আচ্ছা, তাহলে অনলাইনে কোর্সে ভর্তি হয়ে যাস। আচ্ছা। মেহের দিভান থেকে উঠে গিয়ে সারাফের জন্য খাবার নিয়ে আসে। ভাত মেখে সারাফকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হয়ে গেলে ঔষধ খাইয়ে দেয়। সারাফ অসুস্থ থাকায় এখন অফিসে যেতে পারে না। হাবিব খন্দকার একা হাতে অফিসের কাজ সম্পাদন করে। মেহের নিচে প্লেট রাখতে চলে গিয়েছে। সারাফ শুয়ে বসে থেকে কোনো কাজ করতে না পেরে মোবাইল অন করে গেম খেলতে থাকে। কেটে গিয়েছে কয়েকদিন। সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন ইয়াসমিন খন্দকার। মেহের ও আজকে বসে নেই। সেও রান্নাঘরে ইয়াসমিন খন্দকার ও মর্জিনা খালাকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছে। সারাফের অসুস্থতার খবর ও একই সাথে মেহের প্রেগন্যান্ট এই খবর পেয়ে আজকে খন্দকার বাড়িতে আসছেন সারাফের চাচা চাচি ও ফুফু এবং নানা বাড়ির কিছু আত্মীয়। নানা ব্যস্ততায় এই কয়েকদিন তাদের আশা পড়েনি। আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, সেই সাথে জুম্মাবার। ব্যস্ততার মধ্যে দিয়ে শুক্রবারের সকালটা শুরু হয়েছে খন্দকার বাড়িতে। মেহের সারাফের সকালের নাশতা খাইয়ে দিয়ে এসে নিচে কিচেনে রান্নায় সহযোগিতা করছে। ইয়াসমিন খন্দকার প্রথমে নিষেধ করেছিলেন, কিন্তু মেহের অবাধ্য হলে ইয়াসমিন খন্দকার আর মেহেরকে কাজ করতে নিষেধ করেনি। কড়াইয়ের গরম তেলে মাছ ছাড়তে গেলে অসাবধানতাবশত একটু গরম তেল এসে ছিটকে পড়ে মেহেরের গলায় ও হাতে। পাতলা চামড়া উঠে এসে জায়গাগুলো লাল হয়ে যায়। যন্ত্রণায় মৃদু আর্তনাদ করে উঠে মেহের। পাশে সবজি কাটছিলেন ইয়াসমিন খন্দকার। মেহেরের চিৎকার শুনে সবজি কাটা বাদ দিয়ে মেহেরের কাছে এগিয়ে আসেন। মেহেরের দিকে চোখ পড়তেই দেখেন গলার পাতলা ত্বকের কিছুটা চামড়া উঠে এসেছে। আতকে উঠে মেহেরকে ধরেন। চিন্তিত স্বরে বলেন, এইসব কি করে হলো? পোড়া জায়গাগুলো জ্বলছে। কাচুমাচু করে বলে, ওই আর কি একটু গরম তেল ছিটকে এসে পড়েছে। মেহেরের দিকে কড়া চোখে তাকান ইয়াসমিন খন্দকার। ধমকে শুধালেন, তোকে বলেছিলাম তো রান্না করতে হবে না, কেন পাকামি করে রান্না করতে এলি? পোড়া জায়গাগুলো দেখে চিন্তিত স্বরে বলেন, ইস কি অবস্থা হয়েছে, যা এখান থেকে, রুমে গিয়ে মলম লাগা। মেহেরকে ঠেলে রান্নাঘর থেকে বের করে দেন ইয়াসমিন খন্দকার। গলাটা জ্বলে যাচ্ছে। হাতের থেকে বেশি গলায় জ্বলন অনুভব হচ্ছে। মেহেরকে রুমে প্রবেশ করতে দেখে সারাফ রু কুচকে বলে, এত জলদি তোর রান্না করা হয়ে গেল মেহের? মেহের ধীর কণ্ঠে বলে, রান্না হয়নি, আমি চলে এসেছি। ওহ আচ্ছা, তোকে এমন দেখাচ্ছে কেন? মুখ চোখ শুকনো। কি হয়েছে? কিছু হয়নি। না, কিছু তো একটা হয়েছে বল। বলছি তো কিছু হয়নি। বারবার কেন এক কথা জিজ্ঞেস করছেন? থাপ্পড়ে তোর গাল লাল করে দিব। তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর কিছু একটা হয়েছে, সেখানে তুই বলছিস কিছু হয়নি। ভালোই ভালোই জিজ্ঞেস করছি, তাই ভালোভাবে উত্তর দে। কি হয়েছে বল? মেহের কাচুমাচু করে বলে, রান্না করতে গিয়ে একটু গরম তেল ছিটকে এসে শরীরে পড়েছে। সারাফ মুখ কুঁচকে ফেলে ধমকে বলে, বেশ হয়েছে, খুব রান্না করার শখ না তোর? জাগিয়ে রান্না কর, চলে এলি কেন? মেহেরের মনটা খারাপ হয়ে যায়। তার অসুস্থতার মাঝেও সারাফ ভাই তাকে রাগ দেখাচ্ছে। রাগ কন্ট্রোল করে সারাফ ধীর কণ্ঠে বলে, দেখি কতটুকু পুড়েছে। বেশি না, একটু চামড়া উঠে এসেছে। তোর কপালটা খুব ভালো মেহের। এখন যদি আমার পাটা ঠিক থাকত, তাহলে গুনে গুনে 2টা থাপ্পড় পড়তে তোর কোমল মসৃণ গালে। কথা না বলে ফার্স্ট এইড বক্স নিয়ে এখানে এসে বসো। মেহের বক্স নিয়ে গিয়ে সারাফের পাশে একটা চেয়ার টেনে বসে। মেহেরের হাত থেকে ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে বক্স খুলে মলম বের করে সারাফ। ব্যান্ডেজ করা হাতের সাহায্যে মলমের মুখ খুলে বা হাতে অল্প একটু মলম নেয়। আস্তে করে লাগিয়ে দেয় মেহের গলার সেই পোড়াকৃত স্থানে। শিরশির করে কেঁপে উঠে মেহেরের সর্বাঙ্গ।
মলমের ঠান্ডা স্পর্শে একটু জ্বলন অনুভব হলে ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে মেহের। ব্যথায় মেহের মুখ কুঁচকে ফেললে আলতো করে মেহেরের গলার পোড়া অংশে ফু দিতে থাকে সারাফ। আলতো ফুয়ের হাওয়ায় আবেশে চোখ বুজে ফেলে মেহের। গলায় মলম লাগানো হয়ে গেলে মেহেরের হাত টেনে ধরে সারাফ। উরুর উপরে হাত রেখে আলতো হাতে অল্প অল্প করে মলম লাগিয়ে দিতে থাকে। মেহেরের এত যত্ন সহ্য হচ্ছে না। মনটা কেমন আকুপাকু করছে। আচ্ছা সারাফ ভাই তার এত কেয়ার করছে কেন? কি হয়েছে হঠাৎ করে সারাফ ভাইয়ের? তার প্রতি এত কনসার্ন? মলম লাগানো হয়ে গেলে হাত টেনে গুটিয়ে নেয় মেহের। সারাফ ভ্রু কুঁচকে তাকায়। সারাফের এমন দৃষ্টিতে দেখে আমতা আমতা করে মেহের বলে, আর মলম লাগাতে হবে না। এইবার তাহলে আমি নিচে যাই, ফুফিরা মনে হয় চলে আসছে। সারাফ রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এত চঞ্চলতা কিসের তোর? আর এইভাবে এত ছুটোছুটি করছিস কেন? একটা অঘটন ঘটিয়ে শান্তি হয়নি? আরও অঘটন ঘটাতে চাইছিস? চুপচাপ রুমে বসে থাক। ফুফিরা জোহরের নামাজ আসবে, তাই এখন তোর নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। মেহেরের দিকে তাকিয়ে বলে, গোসল করে নে, 12টা তো বেজে গিয়েছে। মেহের কিছু না বলে কাবার্ড থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। ঠাস করে ওয়াশরুমের দরজা খোলার শব্দে মোবাইল থেকে চোখ তুলে তাকায় সারাফ। মেহের বেরিয়ে আসছে। মাথায় তোয়ালে পেঁচানো, ফর্সা মুখে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে, পরনে মিষ্টি কালারের চুড়িদার আর সালোয়ার। বুকের উপর ওড়না বাছো করে ফেলে রাখা। মেহেরের এইরকম ঘায়েল করা রূপ দেখে থমকে যায় সারাফ। মেহেরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে একটা গান আওড়ায়। দুধে আলতা গায়ের বরণ, রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ধাইকা রাইখো, চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না। লাল হাট কালো হাট। সারাফকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ হয় মেহেরের। ধীর পায়ে আয়নার সামনে গিয়ে মাথা থেকে তোয়ালে সরায়। ভেজা চুলগুলো ঝাঁকি দিলে কিছু পানির ছিটা পড়ে সারাফের চোখে মুখে। চোখ খিচে বন্ধ করে ফেলে সারাফ। নিচ হতে ইয়াসমিন খন্দকার কণ্ঠ ভেসে আসছে। মেহের তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমের সোফায় বসে আছে একজন বয়স্ক নারী। খুব বেশি হলে 70 হবে। মেহের মহিলাটিকে দেখেই মাথার আঁচল ভালো করে টেনে টুনে তার দিকে এগিয়ে যায়। নত মস্তকে সালাম জানাই। আসসালামু আলাইকুম নানু, কেমন আছেন? মহিলাটি সোফায় বসে আয়েশ করে পান খাচ্ছিলেন। মেহেরের কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। মেহেরকে দেখে খুব একটা সন্তুষ্ট হয়নি তিনি, তা উনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। গম্ভীর স্বরে বলে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। নানু আপনি কখন এসেছেন? আপনি কি একা এসেছেন, আর কেউ আসেনি? চোখ মুখ কুঁচকে বৃদ্ধা বলেন, দেখো না আমি একা এসেছি। তাহলে আবার জিজ্ঞেস করছো কেন কেউ এসেছে কিনা? যত সব। মহিলাটির কথা শুনে মাথা আরেকটু নিচে নামিয়ে ফেলে মেহের। আস্তে করে বলে, আপনি কিছু খাবেন নানু? কিছু বানিয়ে এনে দিব? তোমাকে এত কিছু করতে হবে না, যাও তো এখান থেকে। তখনই ইয়াসমিন খন্দকার আসেন। মায়ের কথা শুনে মুখ কুঁচকে যায়। উনার মা মেহেরকে একদম সহ্য করতে পারে না। যতবার এই বাড়িতে আসবেন ততবার মেহেরকে নাস্তানাবুদ করে যাবে। মেহেরের পাশে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলে, আহ মা, এইভাবে কথা বলছো কেন? মেয়ের কথা শুনে রেগে জ্বলে উঠেন বৃদ্ধা। রাগে কটমট করে বলে, কিভাবে কথা বলেছি? মায়ের কথার জবাব ন দিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলে, সারাফের কিছু লাগবে কি? সকাল থেকে ওর সাথে দেখা হয়নি আমার। না বড় মা, আমি এইমাত্র উপর থেকে আসলাম। উনার কিছু লাগবে না। নাতি কথা শুনতাই বৃদ্ধা নড়েচড়ে ওঠেন। মেয়ের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে, ইয়াসমিন তোকে বলেছিলাম না, এই মেয়েটাকে ছেলের বউ করিস না।
দেখলি তো, বিয়ে হতে না হতে আমার নাতি মরতে বসেছিল। এই মেয়েটার কোনো জাতের ঠিক নেই, চালচুলহীন একটা মেয়ে। তুই কি করে এর সাথে আমার সোনার টুকরোর মতো নাতির বিয়ে দিয়ে দিলি? আর একটু হলে আমার নাতিকে খেয়ে দিয়েছিল এই মেয়ে। বৃদ্ধার কথা শুনে নেত্রদয় ভিজে উঠে মেহেরের। টুপ করে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু জল। ইয়াসমিন খন্দকার মায়ের কথা শুনে রেগে যান। মায়ের দিকে তাকিয়ে বলে, এইসব কোন ধরনের কথা আম্মা? তুমি এইসব কি বলছো? শারাফের ভাগ্যে অ্যাক্সিডেন্ট ছিল, এতে মেহেরের কি দোষ? মেহের তো ইচ্ছে করে ওকে অ্যাক্সিডেন্ট করায়নি। আর মেহের ওর স্ত্রী হয়ে মেহের কি করে স্বামীর অমঙ্গল চাইবে? মেয়ের কথা শুনে ধমকে উঠেন বৃদ্ধা। একদম এই মেয়েটার আইন টেনে কথা বলবি না। কি জাদু করেছে কে জানে, আমার মেয়েটাকে পুরো বশ করে ফেলেছে। কাল নাগিনী একটা, আমার নাতির ধ্বংস না করে এই মেয়ে শান্তি হবে না। বৃদ্ধার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না মেহের। কান্নারা দলা পাকিয়ে আসছে, মুখে ওড়না চেপে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। চোখ মুখ ঠিক করে রুমে প্রবেশ করে মেহের। শারাফ তাকে এই অবস্থায় দেখলে নিশ্চয়ই অনেক প্রশ্ন করবে। নিজেকে যথাসম্ভব ঠিক রাখার চেষ্টা করেছে। মেহেরকে দেখেই ভ্রু কুঁচকে যায় শারাফের। সকালে এইভাবে মুখ শুকিয়ে আসলো, এখন আবার চোখ মুখ ফুলিয়ে এসেছে। ব্যাপার কি? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, আবার কি হয়েছে? তোর চোখ মুখের এই হাল কেন? মাথা নিচু করে ফেলে কি বলবে সেটাই বুঝতে পারছে না। মেহেরের এইভাবে ছোটে আসা দেখে মাকে বুঝিয়ে উপরে আসে ইয়াসমিন খন্দকার। রুমে ঢুকে মেহেরের দিকে তাকিয়ে বলে, মায়ের কথায় কষ্ট পেয়ে থাকলে সরি মেহের। কিছু মনে করিস না। মা মানে নানু এসেছে। শারাফ মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু নানু এসেছে? হ্যাঁ। এইবার বুঝতে পারে মেহের কেন কিছু বলছিল না। শারাফ চিনে তার নানুকে, বৃদ্ধা মেহেরের উপস্থিতি একদম সহ্য করতে পারে না। সবসময় অপমান কটু কথা বলবে। মুখটা শক্ত হয়ে যায় শারাফের। মেহেরের দিকে তাকিয়ে বলে, নানু তোকে কি বলেছে মেহের? কিছু না বলে মাথা নিচু করে রাখে মেহের। মেহেরকে এইভাবে চুপ থাকতে দেখে রাগ উঠে শারাফের। কঠোর গলায় বলে, কি বলেছি শুনতে পাসনি? নানু তোকে কি বলেছে? মেহেরের চোখ দিয়ে আপনা আপনি গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু জল। সে এইভাবে সবার সামনে কাঁদতে চাচ্ছে না, কিন্তু কান্নারা তার অবাধ্য হয়ে থেমে থেমে গড়িয়ে পড়ে ভিজিয়ে দিচ্ছে তার চোখ গাল। মেহেরের চোখে পানি দেখে রাগ মাথাচাড়া দিয়ে ওঠে শারাফের। বজ্র কণ্ঠে চিৎকার করে বলে, বেয়াদব! কি বলেছি শুনতে পাসনি? অন্য সময় তো কথার ফুলঝুরি ফোটে, তাহলে এখন কেন বোবা হয়ে রয়েছিস? চিৎকারের শব্দে কেঁপে ওঠে মেহেরের ছোট্ট শরীরটা। ইয়াসমিন খন্দকার ও ভয় পেয়ে যায় ছেলের এমন চিৎকারে। মেহের কাপা কাপা গলায় বলে,